বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়? কেমন হবে এই মন্ত্রিসভার আকার ও কাঠামো? রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষ এই গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা বসছেন? এই প্রশ্নগুলো এখন শুধু সাধারণ মানুষের নয়, কৌতূহলের কেন্দ্রে বিএনপির অন্দরমহলও। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। প্রথমবারের মতো সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় উচ্চকক্ষ গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, মানবজমিন ও সমকাল সহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষের জন্য কয়েকটি শক্তিশালী নাম। যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তারা হলেন ঠাকুরগাঁও ১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নরসিংদী ২ আসনের ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের মধ্য থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব দেওয়া হতে পারে। কে হবে এবারের স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ দ্বিতীয়বারের মতো পেতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী। যাদের নাম আলোচনায় রয়েছে লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন আহমেদ। এদিকে মন্ত্রিসভার আকার এখনও চূড়ান্ত না হলেও দলীয় সূত্র ও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস, চট্টগ্রাম ১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমেদ, ঢাকা ৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, কিশোরগঞ্জ ৩ আসনে ওসমান ফারুক, দিনাজপুর ৬ আসনে ডাক্তার AZM জাহিদ হোসেন এবং নেত্রকোনা ৪ আসনের লুৎফুজ্জামান বাবর। এই নেতারা সবাই অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন। নিউজপেপার সূত্রে আরও কয়েকটি চমকপ্রদ নাম সামনে এসেছে, যাদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ ১ আসনের সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, নেত্রকোনা ১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা ৯ আসনের হাবিবুর রশিদ এবং সিলেট ১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির। এদের অনেকেই প্রথমবারের মতো মন্ত্রিসভায় প্রবেশ করতে পারেন। তরুণ সংসদ সদস্যদের মধ্যেও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। লক্ষ্মীপুর ৩ আসনের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ববি হাজ্জাজ, ভোলা ১ আসনের আন্দালিব রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জুনায়েদ সাকি এবং পটুয়াখালী আসনের নুরুল হক নূর। তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, যদি ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। এবারের সরকারের সবচেয়ে বড় চমক হতে পারে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ, যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রুহুল কাবির রিজভী এবং তারেক রহমানের উপদেষ্টা ড. মেহেদী আমিন। এছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন অর্থনীতি ও প্রশাসন বিশেষজ্ঞকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার কয়েকজন টেকনোক্র্যাট পূর্ণমন্ত্রীর মর্যাদাও পেতে পারেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। কারা পূর্ণমন্ত্রী হবেন আর কারা উপমন্ত্রী বা উপমন্ত্রী এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির সিনিয়র নেতারা যারা আগে মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তারাই পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা ও মন্ত্রণালয় বণ্টন সম্পন্ন হবে বলে জানা গেছে। একটি নতুন সরকার, নতুন মুখ, নতুন ক্ষমতার বিন্যাস। কিন্তু এই মন্ত্রিসভা কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে? পত্রিকা সূত্রে জানা যায়, নতুন সরকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত, ড. খন্দকার আব্দুল মঈন খান তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ
পাট ও বস্ত্র মন্ত্রণালয়, গয়েশ্বরচন্দ্র রায় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়, সালাহুদ্দিন আহমদ জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড AZM জাহিদ হোসেন। আব্দুল আউয়াল মিন্টু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আব্দুস সালাম পিন্টু শিল্প মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আ.ন.ম এহসানুল হক মিলন। তার পাশাপাশি শামা ওবায়েদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ড রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পানি সম্পদ মন্ত্রণালয়। রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আমানুল্লাহ আমান পেতে পারেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। হাবিবুর রশিদ হাবিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মাহাদি আমিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি। ববি হাজ্জাজ পরিকল্পনা মন্ত্রণালয়। জয়নুল আবদিন ফারুক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজিজুল বাড়ি হেলাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। শামসুর রহমান শিমুল বিশ্বাস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। হুম্মাম কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ব্যারিস্টার নওশাদ জামির খাদ্য মন্ত্রণালয়। সানজিকা তুলি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। স্থায়ী কমিটির এসব নেতা তাদের অভিজ্ঞতার আলোকে অপেক্ষাকৃত নবীনদের নিয়ে বিএনপির ৩১ দফার আলোকে দেশ পরিচালনায় এগিয়ে নিতে পারবেন বলে তারেক রহমান তাদের উপর আস্থা রাখতে চান। স্থায়ী কমিটির ১০ জন পূর্ণমন্ত্রী অথবা সম্মানজনক পদ পেতে যাচ্ছেন। আইনমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জাইনাল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মধ্যে একজন। এর বাইরে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, অন্তর্বর্তীকালীন সরকারের দেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে বিজয়ী হওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নাম শোনা যাচ্ছে। এছাড়া বিগত স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলন শরিকদের মধ্যে থেকেও তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন জোট নেতারা। তাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন টেকনোক্র্যাট কোটায়। এদের বাইরে সম্ভাব্য মন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন আফরোজা খানম রীতা, মিজানুর রহমান মিনু, জরির উদ্দিন স্বপন, শরীফুল আলম, অনিন্দ ইসলাম অমিত, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল মাহবুব, জি.কে. গৌস, জাকারিয়া তাহের সুমন, ফজলুল হক মিলন, অধ্যাপক সেলিম ভুঁইয়া, ডাক্তার মাহবুবুর রহমান লিটন, সাঈদ আল নোমান, এস.এম. জিলানি, খন্দকার আবু আশফাক, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল এবং দীপেন দেওয়ান। জানা যায় বর্তমানে বাংলাদেশে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। আলোচনায় থাকা এসব নেতাদের মধ্যে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদ পেয়ে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে, যার সমাপ্তি ঘটবে আগামী মঙ্গলবার বিকেলের মধ্যেই।